ওয়েলকাম টু মাই সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যাডভাইসার বা সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিসিস্ট নয়। আমার চ্যানেল থেকে কোনো ট্রেডিং অ্যাপ, ওয়েবসাইট, স্কিম, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ প্রমোট বা প্রোভাইড করা হয় না। কোনো স্টক রেকমেন্ডেশন করা হয় না। নিজের পড়াশুনো আর এক্সপিরিয়েন্স শেয়ার করা হয় মাত্র। ভিডিওতে আলোচিত স্টকে ট্রেড বা ইনভেস্ট করে প্রফিট বা লস করলে সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া ইউটিউব চ্যানেল তার দায় নেবে না। স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করলে মার্কেট রিস্ক থাকবেই, আর সেটা ট্রেডারকে বা ইনভেস্টরকে নিতে হবে। ইনভেস্টের আগে কাজেই আপনার নিজের স্টক অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নিজস্ব রিস্কে ট্রেড অথবা ইনভেস্ট করুন। আর এই পর্যন্ত শুনে যদি মনে হয় ভিডিওটা কোনো কাজের নয়, তাহলে স্কিপ করে এগিয়ে যান। আর ভিডিওর ক্যাপশন দেখে যদি মনে হয় যে না, টপিকসটা ইন্টারেস্টিং, তাহলে আমি তাদের জন্য ভিডিও শুরু করছি। সঙ্গে থাকুন। লাইফ লং লার্নিং প্রসেসের মধ্যে প্রবেশ করার জন্য আর অসীম ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য সেভ অ্যান্ড ইনভেস্ট আইডিয়া এ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছে। কারণ আপনারা আগামী দিনে একজন সাকসেসফুল ট্রেডার অথবা ইনভেস্টর যে কোনো একটা কিছু তো হবেন, এবং ওয়েলথ ক্রিয়েশন অতি অবশ্যই করে ফেলতে পারবেন। কারণ আপনাদের ধৈর্য আছে, সেই পরিচয় দিয়েছেন, এবং ছোট বড় মাঝারি মানের যে কোনো জায়গা থেকে আপনি ইনফরমেশন পাচ্ছেন, সেই ইনফরমেশনগুলো কালেকশন করছেন। আদারওয়াইজ এরকম একটা ছোট্ট চ্যানেল থেকে ভিডিওতে কি বলা হচ্ছে সেই সম্পর্কে আগ্রহ প্রকাশ করতেন না। তো ভিডিও চ্যানেল ছোট হতে পারে, তার কারণ হচ্ছে এখানে কোনো বুস্টিং করা হয়নি, কোনো মার্কেটিং করা হয়নি, কোনো অ্যাডভার্টাইজ দেওয়া হয় না। জাস্ট ইউটিউবের যে ওটাকে কি বলে, রোবোটিক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইউটিউব যাদেরকে যাদেরকে শো করছে, যাদের ভালো লাগছে তারা শুধুমাত্র দেখছে। এখানে কোনো মার্কেট করা হয়নি, কোনো আলাদা করে অ্যাডভার্টাইজ বানানো হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপেতে বা পেজগুলোতে সার্কুলেট করা হচ্ছে না এখানে। তো যাতে করে চ্যানেল একদম লাফিয়ে লাফিয়ে বাড়বে। সাবস্ক্রিপশন, কোনো কোর্স বিক্রি করা হচ্ছে না, কোনো মানে যেটাকে বলে একদম পাতি বাংলায় ঢপ দেওয়া, যে এখানে জমা করুন। আমার এখানে 5জন ছেলে রয়েছে, খুব ব্রাইট ফিউচার, তারা এখানে ওখান থেকে সার্টিফিকেশন করেছে, তারা এখানে মানি ডিলিংস করে, অথবা আপনাকে এখান থেকে সেল সিগন্যাল, বাই সিগন্যাল প্রোভাইড করে দেওয়া হবে, পার ডে একটা করে দেওয়া হবে। কিছুদিন 1 মাস ফ্রিতে করুন, তারপরে একটা প্রিমিয়াম গ্রুপের মধ্যে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। এরকম বলে একটা ওয়েবিনার লঞ্চ করে দেওয়া হলো, এটাতে জয়েন করুন। তারপরে ওয়েবিনারে গিয়ে বলা হলো, ভালো ভালো জায়গাগুলো দেখানো হলো, আমি এই করি, আমি ওই করি, এই ধরনের কোনো কাজ। আলটিমেটলি এগুলো আমি আর বাড়িয়ে বলছি না, এই সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা আছে। এ ধরনের কোনো কিছু করা হয় না, যে কারণে জন্য ইউটিউব চ্যানেল ছোট। তো ঠিক আছে, এত বাড়িয়ে বলার মতো কিছু নেই। আপনারা যারা লাইফ লং লার্নিং প্রসেসে আছেন, কারণ আমি যখন প্রথম জার্নি শুরু করি তখন ইউটিউব কেন, মানে খবরের কাগজের ছেঁড়া পাতা পেলেও সেখান থেকে পড়ে 2 লাইন বোঝার চেষ্টা করতাম যে কি বলবার চেষ্টা করেছে। বই তো প্রথম প্রথম কেনা যায়নি, আর কলেজ ইউনিভার্সিটিতে এসব কিছু শেখানো হয় না, মানে এগুলো প্রয়োজনটা কি তাই বোঝানো হয় না। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা, যে ধারাবাহিক ভিডিও এখন আপলোডিং চলছে, যে কিভাবে ইজিলি ট্রেড করা যেতে পারে, একদম প্রো টাইপের ট্রেডিং, একটা প্রো ট্রেডার কি করে তৈরি হওয়া যায়। তো প্রো ট্রেডার তো বললেই সবাই তো প্রো হতে চায়, প্রো প্রো টাইপের একদম সুপার প্রো। তো প্রো বললেই তো আর প্রো হওয়া যায় না। প্রো হতে গেলে কিছু রুলস রেগুলেশন মানতে হয়। তো যে কী রুলগুলো মানবো, ইউটিউবে রুলের ছড়াছড়ি রয়েছে। নানাজন নানা রকমভাবে নানা রকম অ্যাট্রাকটিভভাবে এটা বোঝানোর চেষ্টা করেছে। আমি ওই পদ্ধতিতে যাইনি। আমি নিজে যে রুলসগুলো ফলো করি সেটা হলো জ্ঞান রুল। জ্ঞান, ডব্লিউডি জ্ঞান, তিনি যে রুলগুলো বলেছেন সেগুলোকে আমি বোঝার চেষ্টা করেছি নিজের মতো করে, সেগুলোকেই ফলো আপ করি এবং সেইগুলোকে মানে মেনে চলার চেষ্টা করি। তো তারই 15th রুল হলো অ্যাভয়েড টেকিং স্মল প্রফিট অ্যান্ড বিগ লস। মানে কি করা উচিত যখন আপনি ট্রেড করবেন, তখন ছোট প্রফিটের দিকে ঝাঁপিয়ে ট্রেড জেনারেট করে দেওয়া, আর
যখন আপনি, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় যে প্রফিট ছোট এসে গেছে, সঙ্গে সঙ্গে সবুজ দেখাচ্ছে, তারপরে কি মনে হলো যে না এইটুকু আমি প্রফিট পেয়ে গেছি, সুতরাং এটাকে আমি বুক করে নিই। উম, করে দেখা গেল যে অল্প প্রফিট, কিন্তু সেটাতেই বুক করে নিলেন। তারপরে কিন্তু দেখা গেল যে বড় লস একখানা বুক করে নিতে হচ্ছে। মানে এটা করে নিচ্ছেন, মানে লস যখন বড় তখন কিন্তু আর ধৈর্য ধরে থাকলেন না যে এটা তো কিছুক্ষণ বাদ দিয়ে কত দূর পর্যন্তই আর যাবে, বেশি দূর গেলে তো সার্কিট খেয়ে যাবে। মাথাতে এগুলো রাখতে হয়। সার্কিটের ব্যাপারটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে একটা স্টক একটা দিনে ম্যাক্সিমাম কত দূর পর্যন্ত আপস অ্যান্ড ডাউনস হতে পারে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বেড়ে গেল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পড়ে গেল, তাহলে তো একদিনে লোকে 100 টাকা ইনভেস্ট করে কোটিপতি, আর একদিনে ভিখিরি, এরকম একটা হয়ে যেতে পারতো। তা কি হচ্ছে? হয় না। এগুলো হচ্ছে অলীক কল্পনা, এইসব হয় না কখনো, শেয়ার মার্কেটে তো হয় না। তো একটা স্টক পার্টিকুলার তার প্রাইস থাকে, একটা পার্টিকুলার দিনে কতদূর পর্যন্ত উঠবে বা পড়বে সেটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে। সেই পর্যন্ত যদি হিট করে দেয়, সেই রেঞ্জটা হিট করে দিলেই কিন্তু স্টক ট্রেডিং বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। এটাই নিয়ম। তো এই স্টকটা তো আর মানে লিমিটলেস সার্কিট নেই উপরে বা নিচে, সুতরাং কতদূর পর্যন্ত পড়বে একটা সময় এটাকে কারেকশন হতে হবে। কারণ নিয়মই হচ্ছে কিছুদিন পরে, মানে ফিবোনাচি রুলটাই হচ্ছে তাই, যে কিছুক্ষণ পর্যন্ত ফিবোনাচি নিয়ে টেকনিক্যাল অ্যানালিসিসে অন্য ভিডিও দেওয়া আছে, এবং আমি পরবর্তী ক্ষেত্রে আবার যখন টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে ডেডিকেটেডলি ভিডিও দেব তখন আবার কথা বলবো এই নিয়ে। তো এই রুলটাই হলো গিয়ে একটা খানিকটা বেড়ে যাবার পর বা পড়ে যাবার পর প্রাইস এক্সশন আসে মার্কেটে, কিছুটা এক্সশন আসে, মার্কেট ক্লান্ত হয়ে যায়, মানে সেলাররা হঠাৎ অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে কি হলো? স্টক পড়ে গেল। এই যে এই চারটাতে দেখতে পাচ্ছি যে প্রথমে মার্কেট খোলার সঙ্গে সঙ্গে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে, স্টক প্রাইসকে, দিন শুরু হয়েছে বায়াররা অ্যাক্টিভিটি দেখিয়েছিল, কিন্তু সেলার এত ওভার প্রোয়েক্টিভ যে তারা বায়ারদেরকে টিকতেই দিচ্ছে না, স্টককে নিচের দিকে নামিয়ে নিয়ে চলে আসছে। তো নামিয়ে নিয়ে চলে আসার পর কত দূর যাবে? একদম লিমিটলেসলি নেমে গেছে কি? নামেনি। এটা খুব বেশি দিন আগের কথা নয়, মানে 4 নভেম্বরের কথা। এলটিটিএস স্টকের, তো 15 মিনিটে ট্রেড করা হচ্ছে। ধরেই নিচ্ছি আপনার এই 4,980 টাকা বা 4,900 টাকা, মানে 5,000 টাকা দিয়ে স্টক কেনার ক্ষমতা আছে, এটা আমি ধরে নিচ্ছি। এগুলো জাস্ট এডুকেশনাল পারপাসে, আগেই বলেছি। তো এটা কোনো রেকমেন্ডেশন নয়। তো এখানে দেখা যাচ্ছে সেলাররা অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ। কতক্ষণ অ্যাক্টিভ? এটা হচ্ছে 10টা 45 পর্যন্ত সেলাররা অ্যাক্টিভ। তো 10টা 45-এর পরেই এন্ট্রি নিতে বলেছিল, তাহলে এখানে ঢুকে পড়বো কি না, আমার কি এন্ট্রি নেবার জায়গা চলে আসছে। এখন দেখা গেল আমার কাছে খবর ছিল প্রি মার্কেটে যে এটা উপরের দিকে যেতে পারে। হ্যাঁ, উপরের দিকে যেতেই পারে, দিনের শেষে ও তো আগের দিনের ক্লোজিং এর থেকে উপরের দিকে গেছেই, তার মানে তো প্রফিটই হয়েছে দিনের শেষে। তো আমার এরকম জায়গায় যখন পড়ে গেছিল তখন যদি আমি এন্ট্রি নিয়ে নিতাম তাহলে দিনের শেষে আমার প্রফিট হয়েই গেছে। কিন্তু ব্যাপারখানা হচ্ছে কি, আমি এই রেড ক্যান্ডেল দেখে প্রাণ ধরে কি বাই অর্ডার প্লেস করতে পারবো? পারবো না। কারণ আমি সেল অর্ডারই প্লেস করব। সুতরাং এটা এন্ট্রির কোনো জায়গাই নয়, কাজে এন্ট্রি না নেওয়াই ভালো। তো যদি তাতেও আমি এন্ট্রি নিয়ে ফেলি, যদি আমার এত কনফিডেন্স থাকে, আমি যদি এন্ট্রি নিয়ে ফেলি, সেল অর্ডার জেনারেট করে দিই, তাহলে সেলাররা নিচের দিকে নেমেছে, আমার প্রফিট হয়ে গেছে। যখন ঘুরে আসছে এই জায়গাতে এসে, যখন প্রাইস এই যে ক্যান্ডেল যেটা সব থেকে লোয়ার প্রাইস দেখিয়েছিল তার চেয়ে যখন ওপরে ক্রস করে বেরিয়ে যাচ্ছে, এই জায়গায় যখন ক্রস করে বেরিয়ে যাচ্ছে, তখন আমার ট্রেড ছেড়ে দেওয়া উচিত, কারণ দিয়ে প্রফিট বুক করে নেওয়া উচিত। তো এই প্রফিটটা আমার বুক করে নেওয়া উচিত। কিন্তু দেখা যাচ্ছে আমি এখানে একটা কি করেছি যে সেল অর্ডার প্লেস করে দিয়েছি। তো সেল অর্ডার প্লেস করে দেওয়ার পর দেখা যাচ্ছে যে স্টক আবার উল্টা দিকে ঘুরেছিল, তারপর আবার সেলাররা অ্যাক্টিভ হয়েছিল, সামান্য কিছু মানে প্রফিট আছে কিন্তু উপরের দিকে টেন্ডেন্সি, এবং নেক্সট স্টকেতে বায়াররা অ্যাক্টিভ, তখন আবার কিন্তু আমার প্রফিট জিরো। তো এই পরের ক্যান্ডেল মানে 4 নম্বর ক্যান্ডেলেতে গিয়ে সামান্য কিছু প্রফিট আবার হলো, তারপরেও খুব একটা আবার প্রফিট হচ্ছে না, মানে আধ ঘন্টা ধরে প্রাইস একই জায়গায় দাঁড়িয়ে আছে। তা এতক্ষণ ধৈর্য থাকছে না, ছেড়ে বেরিয়ে চলে আসলাম। কারণ আবার যদি বাই চান্স ঘুরে যায় তাহলে আমার প্রফিটটা কিন্তু জিরো হয়ে যাবে এবং লস হয়ে যাবে। তো সেই হিসাবে আমাদের ধৈর্য প্রায় থাকে না। সামান্য কিছু প্রফিট হয়ে গেলেই নিউ কামার্স ট্রেডারই বলুন বা যে কোনো ট্রেডারই বলুন, একটা সাইকোলজি কাজই করে। পকেটে যখন কিছু পয়সা এসে গেছে, সুতরাং সেটাকে ক্যাশ করে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। যদি ঘুরে যায়
তো সেক্ষেত্রে আমার মুভমেন্টটা যদি ওপরের দিকে ঘুরে যায় তখন তার আগে আমরা প্রফিটটা বুক করে নিচ্ছি, তাহলে অতি অল্প পরিমাণ প্রফিট মানে স্মল প্রফিটটাকে বুক করে নেওয়া, এটা একটা আমাদের কিন্তু সাইকোলজি। কিন্তু একটু ওয়েট করলেই দেখা যাচ্ছে আমাদের কিন্তু একটা বড় সড়ো প্রফিট হতে পারতো। বড় সড়ো প্রফিট মানে আমি একটু দেখাই, এরকম একটা জায়গায় যদি আমি এন্ট্রি পেয়ে যাই 4,932, আর এই রকম জায়গাতে গিয়ে যদি আমি সেল করি, প্রাইসটা লগভগ কত হতে পারে 4,887, তো 932 আর 887 মানে কতটা, মানে যেটা এক্সপেক্টেডই নয়, মানে এতটা প্রফিট এসে গেছে। কত টাকা ইনভেস্ট করে সেটা বড় কথা না, কিন্তু আমার এতখানা প্রফিট এসে গেছে। ঠিক আছে, আপনার এতটা ইনভেস্ট করার ক্ষমতা আছে তাই তো ইনভেস্ট করেছেন। আপনি 1 লাখ টাকা এই স্টকটার পেছনেই ব্যয় করছেন, তাহলে আপনি 20টা স্টক পাবেন, কারণ 5,000 করে পার হেড স্টকের ভ্যালু, একটা স্টকের ভ্যালু। তাহলে আপনি 20টা স্টক আপনি পেতে পারেন 1 লাখ টাকার মধ্যে। তো সেই 20টা স্টকেতে একটা স্টকেতে আপনি যদি এই প্রাইসটা লাভ করে ফেলেন, তো তাহলে 20টাতে 20 গুণ প্রাইস, তা মোটামুটি একটা ভালো প্রফিট আপনার এসে যাবে। কিন্তু দেখা যাচ্ছে অধৈর্য থাকার কারণে বা ভয়, ফিয়ার অফ মিসিং আউট, ফোমো, যে ভয় আমার প্রফিটটা নষ্ট হয়ে যাবে, আমার আবার মানে লস হয়ে যেতে পারে। মানে এখানে একটা ডব্লিউডি জ্ঞানেরই রুল রয়েছে, যে এটা আমি আগেই আলোচনা করেছিলাম, যে আম, ছিল যে যে কখনো একটা ট্রেড যদি সেটা মানে প্রফিটে থাকে, সেটাকে কখনোই মানে লস করতে দেওয়াটা উচিত হয় না, উচিত নয় আর কি। মানে এটা রুল নাম্বার 4 বলা যেতে পারে, যে নেভার লেট এ প্রফিট রান ইনটু এ লস। তো এটা আবার মাথার মধ্যে বাজতে থাকবে, তাই আমার হঠাৎ করে যদি লস হয়ে যায়, কিন্তু এটার সঙ্গে সঙ্গে উনি কিন্তু ধৈর্য ধরতেও বলেছেন, তাহলে পেশেন্সটা রাখতে হবে এবং ট্রেড করতে হবে। এই যে পেশেন্সটা রাখুন, স্টপ লস তো দেওয়া আছে, তাহলে আলটিমেটলি আমি রিস্ক নিয়েছি সেই স্টপ লস পর্যন্ত, তাহলে আমার প্রফিট এসে গেছে মানেই যে আমাকে বুক করে নিতে হবে অল্প পরিমাণ প্রফিট। তো স্টপ লস হিট হোক না, দেখা যাক না, একটু ওয়েট করতে হবে। মানে বল নিয়েই বসে, মানে মানসিক বল রেখেই কিন্তু ওয়েট করতে হবে, এটা হচ্ছে রুল। এবার নেক্সট টাইমে দেখা যাচ্ছে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে কিন্তু এই জায়গাতে, এই জায়গায় ব্রেকআউট দিয়েছে এই ক্যান্ডেলে, তো নেক্সট ক্যান্ডেলে আমরা কিন্তু এন্ট্রি নিয়ে নিতে পারি, এবং এন্ট্রি নেবার পর আমরা কিন্তু মোটামুটি একটা প্রফিট কিন্তু পেয়েছি। তো ধৈর্যের কারণে বারবার দেখা গেছে এই জায়গাতেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম, কারণ এই জায়গাতে যদি এন্ট্রি নিতাম তাহলে এই প্রাইস পর্যন্ত, মানে এই যে ফার্স্ট ক্যান্ডেল তার আপার প্রাইস পর্যন্ত স্টক তো যাবে, অন্তত এর 50% যাবে। তো 50% গেছে, যাবার পরে কিন্তু একটা কনসলিডেশন তৈরি হয়েছিল, পরে আবার বেড়েছে। তো যাই হোক, ধৈর্য ধরলেই তবে এই মুভমেন্টগুলো কাভার করা সম্ভব। তো এই জায়গাতে, যে জায়গায় এখন অর্ডারটাকে আমরা ক্লোজ করলাম, সেল অর্ডারটাকে, তো সেই প্রাইসে আমরা যদি আবার সেম অ্যামাউন্টের বাই অর্ডার প্লেস করি, তাহলে স্টপ লস কিন্তু খুব অল্প স্টপ লস, এবং সেই স্টপ লসটা ধরে আমরা কিন্তু ওয়েট করতে পারি। 3টে ক্যান্ডেল পর আমরা ট্রেল করতে পারি, এবং ট্রেল করে করে আমরা এই জায়গায় যদি চলে আসি, এখানে প্রফিট হিট হয়ে যাবে। এবার নেক্সট টাইমে দেখা গেল যখন এটা ট্রেলিং স্টপ লস হিট করেছে মাত্র, কিন্তু আমি প্রফিট পেয়ে গেছি। নেক্সট যখন দেখা যাচ্ছে, যদি অবজার্ভ করা যায় যে এখানে আবার আবার প্রাইসে আমি এন্ট্রি পাচ্ছি, তো তখন এই জায়গায় এন্ট্রি নেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, এই স্টক থেকে যেহেতু প্রফিট কামানো হয়ে গেছে, সুতরাং এই স্টক ছেড়ে বেরিয়ে যান, আরও তো 10টা স্টক নিয়ে স্টাডি করে যাচ্ছেন, কোথাও না কোথাও নতুন স্টকে এন্ট্রি পেয়ে যাবেন, সেই জায়গাতে গিয়ে লাগিয়ে দিন, টাকা উঠে বেরিয়ে চলে যাবে। তাহলে এই হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ব্যাপার, যে অ্যাভয়েড টেকিং স্মল প্রফিট অ্যান্ড বিগ লস। আমরা প্যানিকের কারণে যখন পড়তে থাকে, এটাকে আমরা যদি বাই অর্ডার প্লেস করে দিই, তখন কি হচ্ছে, আমরা কিন্তু বিগ লসেতে এসে এতখানা ধৈর্য ধরে থাকলাম, লসটাকে কিন্তু দেখে দেখে গেলাম, অনেকখানা লস হয়েছে, বাই অর্ডার প্লেস করে দিয়েছি এই জায়গাতে। তো বাই অর্ডার প্লেস করবার পর এতখানা পড়ে গেছে, একটা বড় সড়ো লস কিন্তু এই ক্যান্ডেলেতে এসে আমরা বুক করে নিচ্ছি। কিন্তু এই যে কারেকশন হবে, এই কারেকশনের জায়গাটা কিন্তু আমরা আর রাখলাম না। যদিও ফিবোনাচি সম্পর্কে আমাদের ভালো নলেজ আছে, একটু ধৈর্য ধরলেই কিন্তু প্রাইসটা কারেকশন হতো,
এবং এই যে এখানে আমরা যে এন্ট্রি নিয়েছিলাম 4,924-এ, প্রাইস কিন্তু আস্তে আস্তে সেটাকে কাভার করে উপরের দিকে যেতে শুরু করলো এবং দিনের শেষে প্রাইস উপরের দিকে উঠে গিয়ে আমাকে প্রফিট দিল। যদিও আমি মানে এতটা ধৈর্য ধরে কাজ করতে হলো কিসের জন্য, আমার ভুল এন্ট্রি নেওয়া হয়ে গেছিল, ভুল জায়গায় এন্ট্রি নেওয়া হয়ে গেছিল, তাড়াহুড়ো করে ফেলা হয়েছিল, পেশেন্ট কম বলে এই ঘটনাটা ঘটেছিল। কাজেই ধৈর্যটা অত্যন্ত জরুরি, টেকনিক্যাল অ্যানালিসিসের জ্ঞান থাকাটা খুব জরুরি, এবং স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত যে স্মল প্রফিট নিয়ে প্রফিট বুক করে নেওয়া বা বিগ লস বুক করে নেওয়া, এটা কিন্তু ওয়েলথ ক্রিয়েশন করার ক্ষেত্রে একদম মারাত্মক রকমের অন্তরায়। তো এটাই নভিস ট্রেডারদের ক্ষেত্রে এই এই টেন্ডেন্সিটার থেকে প্রথম 2-3 বছর বেঁচে থাকাটাই হচ্ছে মেন কাজ। না হলে কিন্তু আপনার ট্রেডিং ক্যাপিটাল ধীরে 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 কমতে কমতে জিরো হয়ে যাবে। তো এটাকেই যদি প্রফিটটা বিগ প্রফিট অ্যান্ড স্মল লসে কনভার্ট করা যায়, তো আপনি প্রো ট্রেডার হয়ে গেলেন। তো এটা বলা যত সোজা, রিয়েল মার্কেটে এটাকে অ্যাপ্লাই করাটা কিন্তু ততটাই কঠিন। অ্যাভয়েড টেকিং স্মল প্রফিট বাট প্রোন টু টেক বিগ প্রফিট অ্যান্ড স্মল লস। স্মল লস মানে স্টপ লস, এটা দেওয়াই আছে, সেটাকে মানে মেনে নেওয়া, আর বিগ প্রফিটের জন্য ওয়েট করা। তাহলে একটা ট্রেড জেনারেট করবার পর কেউ জানে না যে এইখানে যে আমি ট্রেডটা জেনারেট করলাম, এখানে আমি জানিই না একটা ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল, 3, 4, 5, 6, কোনো ক্যান্ডেলেতে জানি না যে প্রাইসটা আবার উপরের দিকে যাবে, এবং টেন্ডেন্সি দেখা যাচ্ছিল এটা নিচের দিকেই চলে এসে আবার নিচে নেমে যাবে। তো নিচে তো এত দূর যাবে না, আমার তো স্টপ লস দেওয়া আছে এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় স্টপ লস দেওয়া আছে। তো যদি খুব বেশি, এটা কত, 4,927, মানে এখানে 49, মানে 50, মানে 150 টাকা নিচে স্টপ লস দিতে হবে আর কি, এরকম একটা জায়গায় স্টপ লস দেওয়া থাকবে, এরকম একটা জায়গায় স্টপ লস দেওয়া থাকবে। তো স্টপ লস দিলে দেখা যাচ্ছে এখানে হিট হয়ে বেরিয়ে গেল কেটে, কিছু করার নেই, নিচে নেমে চলে আসছিল, স্টপ লস হয়ে গেছে। কিন্তু আপনি একটা সিস্টেমে কাজ করেছেন, একটা সিস্টেমে কাজ করতে গিয়ে স্টপ লস হিট করেছে, আপনি আপনার রুল মেনে কাজ করেছিলেন, এই রুলটা এখানে কাজ করেনি, স্টপ লস হিট করেছে, করে উপরের দিকে বেরিয়ে গেছে। এখানে অপারেটররা সাকসেসফুল, অপারেটররা দেখছে যে স্টপ লসটা ওরা কোথায় দেবে, মানে যখনই কপি বুক কাজ করতে যাবেন তখনই অপারেটর তার ফায়দা তোলার চেষ্টা করবে। তাই অপারেটরদের খেল সম্পর্কে ভিডিও কিন্তু এই রুলগুলোর পরে নিয়ে আসবো, মানে কিভাবে প্রাইস অ্যাকশনটাকে বুঝতে হয়, মানে প্রাইস অ্যাকশন, কপি বুক প্রাইস অ্যাকশনের ভেতরে কিভাবে প্রাইস অ্যাকশন হয়। তো এটা এই জায়গায় আলোচনা করার বিষয় না। আলোচনাটা এখন হচ্ছে কি যে ধৈর্য ধরে কাজ করলেই কিন্তু এই স্মল প্রফিট বুকিং আর বিগ লস বুকিংকে চেঞ্জ করা সম্ভব, এবং চেঞ্জ করে বিগ প্রফিট বুকিং আর স্মল লস বুকিং করা যায়। এটা করতে গেলে স্টপ লস অতি অবশ্যই মেনটেন করতে হবে, আর হচ্ছে ট্রেল করতে হবে, মার্কেটের দিকে চেয়ে থাকতে হবে, এবং অর্ডারটা এক্সিকিউট হওয়ার পর ফলো আপ করতে হবে ধৈর্য ধরে। এমন নয় 15 মিনিট হতে দেরি আছে, 5-এ, 3-এ, 2-এ কি হচ্ছে একবার দেখি, মানে বলে ক্যান্ডেলের টাইম ফ্রেম চেঞ্জ করতে থাকলাম, তাহলে কিন্তু চার্টের ছবিটা চোখ থেকে মুছে যাবে, অনেক সময় লাইনগুলো মুছে যেতে পারে। মেবি আমার বক্তব্য আশা করি বুঝতে পেরেছেন যে যদি প্রো ট্রেডারের ভূমিকা পালন করতে হয় তাহলে বড়সড় প্রফিট বুক করার অভ্যেস তৈরি করতে হবে, আর ছোট লস, স্টপ লসটাকে বুক করে নেওয়ার টেন্ডেন্সিটাকে মানে নিতে হবে, মেনে নিতে হবে যে আমারও লস হতে পারে। তো এইভাবে অভ্যেসটা যদি তৈরি করা যায় তাহলে একদিন না একদিন প্রো ট্রেডার হওয়াই যায়। শুনতে যত সহজ, করাটা তত সহজ নয়। পেপার ট্রেডিং বা ব্যাক টেস্টিং করে এসব কথাবার্তা বলা যায়, লাইভ মার্কেটে কাজ করতে গেলে যদি খুব সহজ হতো তাহলে আজকে প্রত্যেকেই যারা ট্রেড মার্কেটে রয়েছেন তারা সকলেই ধনী ধনী হয়ে যেতেন। ট্রেড মার্কেটে অনেকে নিঃস্বও হয়ে গেছেন, মানে ব্যাড স্টোরিটাই বেশি, সাকসেস স্টোরিটা কিন্তু কম। তো ব্যাড স্টোরিটা কম, সাকসেস স্টোরি বেশি যাদের, তারাই কিন্তু ভবিষ্যতে স্ট্যান্ড করতে পারেন, মানে ধরে থাকতে পারেন। তো প্রথম 3 বছরেই এই যে চ্যালেঞ্জ, এই যে 15 নম্বর ভিডিওর যে চ্যালেঞ্জ, অ্যাভয়েড টেকিং স্মল প্রফিট অ্যান্ড বিগ লস, এই জায়গার থেকে প্রথম 3 বছর বেঁচে থাকাটাই হচ্ছে, মানে নিজের ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে একজন ট্রেডারের কাজ। যে অ্যাটলিস্ট 1 লাখ টাকা নিয়ে ট্রেড শুরু করলে 1 লাখ টাকাতেই 3 বছর বাদে আছি, মানে দারুণ কাজ করেছেন। কিন্তু 90,000 হয়ে গেছে, মানে কাজটা ততটা ভালো হয়নি, 90% ভালো কাজ করেছেন, 100% ভালো কাজ করতে পারেননি।
আর 1 লাখ টাকা দিয়ে শুরু করেছিলাম, 1,10,000 টাকা মানে আপনাকে পুরস্কার দেওয়া উচিত, যেমন এই ক্যাপিটাল বাড়িয়ে দিয়েছেন, হারিয়ে ফেলেননি ইন্ট্রাডে করে। তো আশা করি আমার বক্তব্য পরিষ্কার, বোঝানো গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আমার এই সিরিজের ভিডিওগুলো আই বাটন যেটা রয়েছে এই ভিডিওর উপরের দিকে, এই জায়গাতে পাবেন, এই কোণের দিকে, ডান দিকের কোণার দিকে এই জায়গাতে পাবেন। এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন ভিডিওগুলো কি কি রয়েছে। কয়েকটা ভিডিও পাবেন, 5টা ভিডিও মাত্র পাবেন। আর বাকিগুলো কিন্তু ওখান থেকে চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে পুরোপুরি সব ভিডিওগুলোই দেখতে পেয়ে যাবেন, এই সিরিজের যতগুলো আছে। বা অন্যান্য ভিডিও দেখতে চাইলেও দেখতে পেতে পারেন। আর চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থেকে থাকেন তাহলে অতি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কেননা চ্যানেলে সাবস্ক্রাইব করলে আমার লাভ। আমার লাভ মানে চ্যানেলটা আমার গ্রো হবে, ভিউ বাড়বে। আর যদি আপনারা শেয়ার করেন তাহলে আরও ভিউ বাড়বে। যদি মানে বেল বাটনটা টিপে দেন তাহলে তো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন, তাতে আপনারও সুবিধা। আর জানাতে পারেন যে কী জাতীয় ভিডিও দেখতে চান, তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই রকম ভিডিও নিয়ে আসবার চেষ্টা করব। আমার চ্যানেল গ্রো হলে কিন্তু আমি আরও ভালোভাবে উম, আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থাপিত হতে পারবো, উপস্থাপনা করতে পারবো, আরও ভালো ভালো টপিকস নিয়ে আসবো, আরও ভালো ভালো সিরিজ শুরু করতে পারবো। অনেক দিন বলার মতো কিছু পাইনি, একঘেয়েমি লাগছিল যে কি টপিকস নিয়ে কথা বলবো, কিভাবে কথা বলবো। তো এই যে নতুন টপিকসটা শুরু করেছি, এটা ভিউ হয়তো খুব বেশি এই মুহূর্তে এক্ষুনি আসছে না, কারণ দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয়নি, কিন্তু কাজ করতে খুব ভালো লাগছে। তো ভিডিওটা দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলেও জানাবেন, খারাপ লেগে থাকলেও জানাবেন। আর ডাব্লিউডি জ্ঞানের পরবর্তী রুল সম্পর্কিত ভিডিও নিয়ে আবার আসবো আগামী দিনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।